আজকের ক্লাসে আমরা নতুন একটা দক্ষতা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। তো এই দক্ষতা আলোচনা করার প্রথমেই আমাদের জানতে হবে যে পর্যবেক্ষণ শব্দের অর্থ কী। পর্যবেক্ষণ শব্দের অর্থ হলো যত বেশি সংখ্যক জ্ঞানেন্দ্রিয়কে ব্যবহার করে কোনো বিষয় বা ঘটনাকে গভীরভাবে অনুভব করা, যার মাধ্যমে বিষয়ের খুঁটিনাটি উপাদানগুলির মধ্যে যোগসূত্র ও কার্যকারণ সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে। এই দক্ষতাকেই বলা হয় শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। শিক্ষার্থীর এই দক্ষতা বিকাশের ক্ষেত্রে শিক্ষকের সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত। কারণ শিশুর স্বশিক্ষণে, অর্থাৎ শিশু যখন নিজের চেষ্টায় কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা গঠন করে, তখন সেই ক্ষেত্রে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নিই। তো আমাদের ক্লাসে আমরা যে কাম্য সামর্থ্যটা আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের পদ্ধতি। তো এই কাম্য সামর্থ্য উন্নীত করতে হলে শিক্ষার্থীদের নানা ধরনের খাদ্য সামগ্রীর ছবিকে না দেখিয়ে আমরা যদি কিছু খাদ্য সামগ্রী যেমন জেলি, জ্যাম, স্কোয়াশ, কাসুন্দি, আমের আচার, কিছু শুকনো মাছ বা প্যাকেট করা কোনো খাদ্যদ্রব্য, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিই, তাহলে ছবির তুলনায় শিক্ষার্থীদের আরও বেশি সঠিক ধারণা গঠনের সম্ভব হবে। তো এক্ষেত্রে একটা ছবি আমরা দেখে নিই। যে দেখো, যে খাদ্য সামগ্রীর এই বাস্তব যে উদাহরণগুলো, অর্থাৎ এই জ্যাম, জেলি, স্কোয়াশ, কাসুন্দি, এগুলোকে যদি আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি, তখন তারা সমস্ত যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলোকে সংযুক্ত করবার একটা সুযোগ পাবে। যেমন তারা দর্শনেন্দ্রিয়, অর্থাৎ চোখের মাধ্যমে তারা সেই সমস্ত খাদ্যদ্রব্যগুলোর রং, তাদের কীরকম ঘনত্ব, এই প্রত্যেকটা খাদ্যদ্রব্যের ওজন কীরকম, প্যাকেটের গায়ে বা শিশির গায়ে লেখা যাবতীয় তথ্য তারা সঠিকভাবে তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে যে এই সমস্ত প্যাকেটজাত খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে কী কী সতর্কতা আমরা অবলম্বন করব। এছাড়া স্পর্শেন্দ্রিয়, অর্থাৎ তাকে স্পর্শ করে খাদ্যের প্রকৃতিটা কীরকম, এই খাদ্যদ্রব্যগুলো কঠিন না তরল না সান্দ্র, সুতরাং এই খাদ্যের প্রকৃতিগুলো তারা বুঝতে পারবে। কিভাবে খাদ্যটা সংরক্ষিত করা হয়েছে, সেগুলো কিছুটা ধারণা তাদের তৈরি হবে। এবার স্বাদেন্দ্রিয়, অর্থাৎ জিহ্বা দিয়ে তারা এই সমস্ত খাদ্য সামগ্রীদের যে স্বাদ, অর্থাৎ টক না ঝাল না মিষ্টি, এই যে স্বাদ তারা বুঝতে পারবে এবং প্রতিটি খাদ্য সামগ্রীর এই সংরক্ষণের পরে স্বাদের যে পরিবর্তন হয়েছে সেটাও তারা উপলব্ধি করতে পারবে। এরপরে হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়, অর্থাৎ নাসিকা। এই নাসিকার মাধ্যমে তারা বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে যে আলাদা আলাদা গন্ধ আছে সেটা তারা বুঝতে পারবে। সুতরাং আমরা দেখছি যে শুধুমাত্র যদি ছবিকে আমরা দেখাই, তাহলে কিন্তু আমরা দর্শনেন্দ্রিয় বা চোখ ছাড়া আর কোনো ইন্দ্রিয়কেও আমরা এক্ষেত্রে সংযুক্ত করতে পারবো না। সুতরাং এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট হলো যে শিক্ষার্থীদের সঠিকভাবে পর্যবেক্ষণ করানোর সুযোগ করে দিলে তারা বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা গঠন করতে পারবে। এরপরে আসি যে এই পর্যবেক্ষণ পদ্ধতিটাকে বা পর্যবেক্ষণ করার যে ক্ষমতাটাকে আমরা কিভাবে ত্বরান্বিত করতে পারব, অর্থাৎ এই ক্ষমতা কিভাবে শিশুর স্বশিক্ষণকে সাহায্য করবে। এখানে একটি রৈখিক চিত্রের সাহায্য নেওয়া হয়েছে। দেখো তোমরা, প্রথম হচ্ছে একাধিক জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা কোনো বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করাতে হবে শিশুদের। অর্থাৎ কোনো ঘটনাকে বা কোনো বিষয়কে আমাদের তাদের সামনে এমনভাবে
উপস্থিত করতে হবে, যাতে একাধিক জ্ঞানেন্দ্রিয় সেখানে সংযুক্ত হওয়ার সুযোগ পায়। এরপরে কি হচ্ছে, তারা বারংবার সেই বিষয়টিকে বা সেই ঘটনাটিকে তারা অত্যন্ত নিখুঁতভাবে তারা পর্যবেক্ষণ করবে। এই গভীরভাবে পর্যবেক্ষণ করার ফলে তারা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত যে ছোট ছোট উপাদানগুলি আছে সেগুলোকে তারা বুঝতে পারবে এবং তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারবে। এর পরের পর্যায়ে কি, এই যোগসূত্র স্থাপনের পর শিক্ষার্থীর অনুসন্ধিৎসু মনে নানা ধরনের প্রশ্ন তৈরি হবে বা তারা কার্যকারণ ব্যাখ্যাও করতে পারবে। এই প্রশ্ন তৈরি হওয়ার পর সে শিক্ষকের কাছে বা তার পরিবারের কোনো বয়স্ক ব্যক্তিদের কাছে বা বন্ধুদের কাছে সে তার সমাধান সূত্র খুঁজে বার করবে। এইভাবেই শিখন সম্পূর্ণ হবে। সুতরাং এই 4টে পদ্ধতির মধ্য দিয়ে শিশু স্বশিখনের অভ্যেস তৈরি হবে। এরপরে আমরা পরের ধাপে চলে যাব যে এই শিক্ষার্থীর পর্যবেক্ষণ করা ক্ষমতা বিকাশের দক্ষতার মধ্যে শিক্ষককে কি কি আচরণের পরিবর্তন করতে হবে। প্রথমত হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ করাতে হবে। আগেই তোমাকে উদাহরণের সাহায্যে বলেছি সক্রিয় অংশগ্রহণ মানে কি, যে যতটা সম্ভব জ্ঞানেন্দ্রিয়কে সংযুক্ত করে ঘটনা বা বিষয়কে পর্যবেক্ষণ করার সুযোগ করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ, অর্থাৎ বিষয়টিকে বারংবার সময় নিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার সুযোগ বা শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে যাতে তারা বারবার বিষয়টিকে পর্যবেক্ষণ করে। 3 হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, অর্থাৎ এই গভীরভাবে পর্যবেক্ষণ করার পর শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের কেন জাতীয় প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, অর্থাৎ যাতে শিক্ষার্থী অনুসন্ধিৎসু মনে যে সমস্ত জিজ্ঞাসাগুলো তৈরি হয়েছে সেগুলো যেন তারা সঠিকভাবে সমাধান সূত্র খুঁজে পায়। 4 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, অর্থাৎ এই যে এতক্ষণ ধরে বিষয়টিকে বিভিন্ন ইন্দ্রিয়ের সংযুক্তিকরণের মাধ্যমে এই যে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হলো এবং তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনে যে প্রশ্নগুলো তারা তৈরি হয়েছিল সেগুলোর সমাধান সূত্রের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি জিনিস তারা শিখলো, তাদের মধ্যে কোন কোন বিষয়ে ধারণা গঠন হলো, সেই বিষয়টিকে আমাদের এই 4 নম্বর আচরণাঙ্গের মধ্যে উল্লেখ করতে হবে। তাহলে এই 4টে হলো আমাদের আচরণের পরিবর্তন বা আচরণাঙ্গ। এরপরে হচ্ছে এই পর্যবেক্ষণের যে ক্ষমতা বিকাশের দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে করা অত্যন্ত জরুরি, তার জন্য বিশেষ কতগুলো কারণ আছে। এক হচ্ছে শিশুর পর্যবেক্ষণ করার ক্ষমতাকে বৃদ্ধি করলে শিশু তার পারিপার্শ্বিক পরিবেশে প্রাকৃতিক ও সামাজিক বিষয়গুলিকে গভীরভাবে মনোনিবেশ করবে এবং কার্যকারণ সম্পর্কে তাদের একটা ধারণাও তৈরি হবে। অর্থাৎ তার বাইরের পরিবেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে বা ঘটে সেগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং সেটা কেন ঘটছে, তার কার্যকারণ, তার ভালো মন্দ, এই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, শিশু কোনো বিষয় পর্যবেক্ষণের সময় সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযুক্ত করলে বিষয় সম্পর্কে যে তার ধারণা সেটা দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্থানান্তরিত হবে, অর্থাৎ সে দীর্ঘদিন বিষয়টিকে মনে রাখতে পারবে। 3, শিক্ষার্থীদের মধ্যে পর্যবেক্ষণের ক্ষমতা বিকাশ ঘটলে বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিটি ঘটনার কার্যকারণকে বিশ্লেষণ করতে শেখে। যেসব ক্ষেত্রে সমস্যা ঘটে সেই ক্ষেত্রে শিক্ষকের সাহায্য নিয়ে বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। সুতরাং এই 3টি হচ্ছে মূল কারণ যেটা হচ্ছে শিশুর পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ত্বরান্বিত করা জরুরি, এই 3টে কারণের জন্য। এরপরে আমরা আসি কি, যে এই দক্ষতাতে যেটা সবথেকে বেশি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে যে
যে বিষয়টিকে আমরা কিভাবে পর্যবেক্ষণ করার সুযোগ করে দেব। তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয়কে মনে রাখা দরকার, যে আমরা শ্রেণীকক্ষে কী ধরনের জিনিস বা কী ধরনের বিষয় তাদের সামনে উপস্থাপন করব, যেটা তাদের সঠিকভাবে তাদের পর্যবেক্ষণ করতে পারবে বা যেটা তাদের এই পর্যবেক্ষণের ক্ষমতাকে বিকাশ ঘটাবে। এক হচ্ছে কি, শিক্ষকদের মনে রাখতে হবে যে পর্যবেক্ষণের বিষয়বস্তু যেন কাম্য সামর্থ্যের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকে। 2, বিষয়বস্তুটি যেন তথ্য নির্ভর এবং আকর্ষণীয় হয়। 3, বিষয়বস্তুটিতে যেন শিশুর বোধের জায়গাটা উন্নয়ন ঘটে, অর্থাৎ জ্ঞানের জায়গায় না, শিশুকে বোধের জায়গাতে উন্নতি ঘটাতে হবে, এমন কোনো জিনিস তাকে পর্যবেক্ষণ করার সুযোগ করে দিতে হবে। এছাড়া আমরা আরও কতগুলো পদ্ধতি আমরা নিতে পারি। সেটা হচ্ছে, যদি আমরা পাঠ এককটিকে আকর্ষণীয়ভাবে লিখে তার সঙ্গে বিভিন্ন ধরনের ছবি দিয়ে তাদেরকে আমরা শ্রেণীকক্ষে আসার প্রথম দিকে তাদেরকে দিয়ে দিই, তাহলে তারা অনেকটা তাদের মধ্যে ধারণা একটা তৈরি হয়ে যাবে। এছাড়া একক সম্পর্কিত যদি আমরা ওদের সঙ্গে আলোচনা বা ওই ধরনের কোনো সংবাদপত্রের খবর বা ম্যাগাজিন বা দূরদর্শনে যদি ওই ধরনের কোনো বিষয় যদি আলোচনা থাকে, তাহলে তাদেরকে দেখার একটা সুযোগ করে দিতে হবে। এরপরে হচ্ছে কি, পাঠ একক সম্পর্কিত বিষয়টি পারিপার্শ্বিক পরিবেশে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে উৎসাহ দিতে হবে। তার মানে মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করতে নিয়ে যাওয়া, অথবা শিক্ষার্থীকে উৎসাহ দেওয়া তারা যেন পরিবেশের বিভিন্ন জায়গাগুলো তারা যেন পর্যবেক্ষণ করে। এরপরে হচ্ছে কি, একক সম্পর্কিত কোনো গল্প, নাটক, কবিতা, সেগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করার একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষককে মনে রাখতে হবে যে তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এমন বিষয় শ্রেণীকক্ষে নিয়ে আসতে হবে যেখানে শিশুরা তাদের কাম্য সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত যে বিষয়, সেটা তারা যতটা সম্ভব একাধিক ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে তারা যেন উপলব্ধি করতে পারে। পর্যবেক্ষণ দক্ষতার লেসন প্ল্যান করবার আগে আমাদের একটা রাফ ওয়ার্ক আমাদের করে নিতে হবে, যেটা আমি সমন্বয় সাধন দক্ষতার ক্ষেত্রেও বলেছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের আচরণাঙ্গ 4টে আছে। তো প্রথমত হচ্ছে যে আচরণাঙ্গটা আছে যে শিক্ষার্থীদের দ্বারা পর্যবেক্ষণকরণ, এবং দ্বিতীয় আচরণাঙ্গ আছে পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণকরণ। তো এই প্রথম দুটো যে আমাদের আচরণাঙ্গ আছে, এই দুটোর ক্ষেত্রে আমাদের কি কাজটা আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই পর্যবেক্ষণ করা ক্ষমতা বিকাশের দক্ষতার মূল ফোকাসটাকে আগে খুঁজে বার করতে হবে। অর্থাৎ এর মূল ফোকাস হচ্ছে শিক্ষা প্রদীপনের ব্যবহার, যার মাধ্যমে শিক্ষার্থী তার একাধিক জ্ঞানেন্দ্রিয়কে ব্যবহার করে বিষয়টিকে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। অর্থাৎ এমন আমাদের একটি শিক্ষা প্রদীপন আমাদেরকে মানে সংগ্রহ করতে হবে, যেটা শিক্ষার্থীরা সমস্ত মানে তাদের একের বেশি জ্ঞানেন্দ্রিয়কে তারা যেন ব্যবহার করতে পারে। তো এই শিক্ষা প্রদীপনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি মনে রাখা দরকার, সেটা হচ্ছে, 1, শিক্ষা প্রদীপনটা যেন অবশ্যই কাম্য সামর্থ্যে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হয়, এবং 2, শিক্ষা প্রদীপনটি যেন যতটা বেশি সংখ্যক ইন্দ্রিয়কে সংযুক্ত করতে পারে সেই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। তো এক্ষেত্রে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া। এই এককটির ক্ষেত্রে বা এই কাম্য সামর্থ্যতে পৌঁছতে গেলে আমাদের যে শিক্ষা প্রদীপনটাকে আমাদের ব্যবহার করা প্রয়োজন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, যেমন জ্যাম, জেলি, আচার, এই ধরনের কিছু খাদ্য সামগ্রী সরাসরি শিশুদের হাতে পৌঁছে দিতে হবে, যাতে তারা চোখ, স্পর্শ, ঘ্রাণ এবং স্বাদের মাধ্যমে খাদ্য সামগ্রীগুলিকে পর্যবেক্ষণ করার সুযোগ পায়। এরপরে হচ্ছে এই বিভিন্ন ইন্দ্রিয়গুলির সংযুক্তির ফলে শিক্ষার্থীরা কি কি বিষয়
তারা পর্যবেক্ষণ করলো তার একটা তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ চোখ দিয়ে তারা কী কী জিনিস দেখতে পেল, তারা স্পর্শ দিয়ে সেগুলো তারা কী কী জিনিস তারা অনুভব করলো, ঘ্রাণের মাধ্যমে প্রত্যেকটা খাদ্য সামগ্রীর যে ঘ্রাণ আলাদা সেটা তারা যা বুঝতে পারলো, এবং স্বাদ, বিভিন্ন খাদ্যের যে স্বাদ আলাদা সেটাও তারা সেই তালিকার মধ্যে লিখতে হবে। অর্থাৎ এই ইন্দ্রিয়ের সংযুক্তির ফলে তাদের যে অভিজ্ঞতা হলো সেই বস্তুগুলি সম্পর্কে তার একটি তালিকা আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় আচরণাঙ্গতে আমরা এই কাজটি আমাদের করে নিতে হবে। এরপরে আচরণাঙ্গ হচ্ছে কার্যকারণ সম্পর্ক। কার্যকারণ সম্পর্ক মানে কি, এই সমস্ত খাদ্য সামগ্রীগুলোকে যখন পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা, তখন তাদের মধ্যে নানা ধরনের কেন জাতীয় প্রশ্ন তৈরি হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকও তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু কেন জাতীয় প্রশ্ন করতে পারে। অর্থাৎ এই কার্যকারণ, অর্থাৎ কেন এই জিনিসগুলো হচ্ছে, সেই ধরনের কিছু প্রশ্ন এখানে আমাদের তালিকা আকারে তৈরি করতে হবে। আগে থেকে আমাদের তৈরি করে নেওয়াটা ভালো। এরপরে শেষ আমাদের যে আচরণাঙ্গ আছে, পর্যবেক্ষণ ও তার প্রতিফলন। অর্থাৎ শিক্ষার্থীরা পর্যবেক্ষণের পর তাদের কী কী বিষয়ে ধারণা গঠন করতে পারবে তার একটা সম্ভাব্য তালিকা আমাদের তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখানে কী কী জিনিস তারা শিখলো, কী কী জিনিস তারা জানবে এই পর্যবেক্ষণ করে করে, অর্থাৎ বিভিন্ন ইন্দ্রিয়কে সংযুক্ত করে, তাদের চোখে দেখে, তার গন্ধ শুকে, তাকে স্পর্শ করে, তার স্বাদ গ্রহণ করে তার কী কী ধারণা তাদের গঠন হলো তার একটা সম্ভাব্য তালিকা আমাদের আগে থেকেই তৈরি করে নিতে হবে। শুধু এই আমাদের যদি রাফ ওয়ার্কটা আমরা আগে থেকে তৈরি করে রাখি, তাহলে এই সম্পূর্ণ ভাবনাটা আমাদের লেসন প্ল্যানে আমরা সুন্দরভাবে আমরা লিখব। আমরা এবার পর্যবেক্ষণ দক্ষতার উপরে আমরা লেসন প্ল্যান কিভাবে করতে হয় সেটা আমরা এবার দেখব। তো লেসন প্ল্যান করার আগে আমাদের যে স্ট্রাকচারটা আমরা আগেই শিখে নিয়েছি, তাই জন্য এই ব্যাপারে আর বিশদ বললাম না। আমরা একবারে সরাসরি লেসন প্ল্যান তৈরিতে চলে যাব। তো এই ক্ষেত্রে আমরা যে এককটা আমি নিয়েছি উদাহরণস্বরূপ, সেটা হচ্ছে ঘরবাড়ি। তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির একটি একক ঘরবাড়ি। এই ঘরবাড়ি থেকে আমি একটি উপ এককও নিয়েছি, যেটা হচ্ছে সহজ একটা মানচিত্র। এই উপ এককের যে কাম্য সামর্থ্যটা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কাম্য সামর্থ্য, সেটা হচ্ছে বাড়ি ও তার পার্শ্ববর্তী অঞ্চল কিভাবে ছবি ও সহজ মানচিত্র দিয়ে বোঝানো যায় সে বিষয়ে শিক্ষার্থীরা ধারণা লাভ করবে, এবং এর সঙ্গে মানচিত্রের দিক দেখানোর গুরুত্বও বুঝতে পারবে। এইটি হচ্ছে কাম্য সামর্থ্য। আমরা আগের লেসন প্ল্যানেও বলেছি যে এই কাম্য সামর্থ্যটাকে আমরা অদ্যকার পাঠের জায়গায় লিখব। তাহলে আমাদের একক হচ্ছে ঘরবাড়ি, উপ একক হচ্ছে সহজ একটা মানচিত্র, যেটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 69, আর অদ্যকার পাঠ হচ্ছে আমাদের কাম্য সামর্থ্যটা। তাহলে এবার আমি লেসন প্ল্যান তৈরিতে শুরু করব। তো লেসন প্ল্যান তৈরির ক্ষেত্রে আরেকবার একটুখানি মনে করিয়ে দিই, পর্যবেক্ষণ দক্ষতাতে আমরা যে বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেব সেটা হচ্ছে টিএলএমটা। অর্থাৎ এমন একটা টিএলএম আমরা তৈরি করব বা তাদের সামনে উপস্থিত করব, যেটা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে তারা ধারণাতে কিছুটা হলেও এগিয়ে যাবে, ধারণা গঠনের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে, এমন একটি টিএলএম তাদেরকে দেখাতে হবে, যেটা তারা দেখে দেখেই অনেকটা শিখে যাবে। তাহলে আমরা এবার লেসন প্ল্যান শুরু করি। আগেও বলেছি যে 4টে কলম, একটা বিষয়বস্তু বা ইনপুট, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আর হচ্ছে আচরণাঙ্গ। তাহলে বিষয়বস্তুতে আমি বলেছি কি, যে আমরা যে ইনপুট অর্থাৎ যে টিএলএমটা আমরা ব্যবহার করব, সেই টিএলএমটার সম্পর্কেও লিখতে পারি, বা টিএলএমটার ছবি যদি দেওয়া সম্ভব হয় তাহলে আরও ভালো হবে। তো বিষয়বস্তুতে আমরা সেই টিএলএমটাকে উল্লেখ করব। তো এখানে শিক্ষকের কাজ কি, প্রথমে শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করলো, সেই সঙ্গে শিক্ষার্থীরাও শিক্ষকের সঙ্গে কুশল বিনিময় করলো। এখানে কোনো আচরণাঙ্গ নেই। এরপরে শিক্ষক মহাশয় বলবেন কি, যে এই যে দেখো আমি
একটা ক্যালেন্ডার এখানে ঝুলিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ির ছবি আছে। তোমরা এই ছবিগুলোকে দেখো এবং দেখে তোমাদের প্রত্যেকের বাড়িও খুব সুন্দর, তোমাদের বাড়ির ছবি তোমরা আঁকো। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহিত হয়ে সেই ক্যালেন্ডারের ছবিগুলো দেখলো, দেখে তারা নিজেদের খাতায় তাদের বাড়ির ছবি তারা আঁকতে শুরু করলো এবং ছবি আঁকার পর সেটাকে আবার রঙও করলো। শিক্ষক মহাশয় ঘুরে ঘুরে তাদের কাজকে পরিদর্শন করলেন, যে ক্ষেত্রে শিক্ষার্থীরা সাহায্য চাইলো তাদেরকে সাহায্য করলেন, তাদের আঁকা শেষ হয়ে গেল। শিক্ষক তাদের এই প্রত্যেকের ছবি থেকে একটি ছবিকে তুলে নিলেন, তুলে নিয়ে শিক্ষার্থীদের বললেন কি এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা বললে বাড়ির রং দেখতে পাচ্ছি, কটা জানলা আছে, কটা দরজা আছে। উনি আবার জিজ্ঞেস করছেন যে আর কি কি দেখতে পাচ্ছ? না, বাড়ির সামনে গাছ আছে, আর বাড়ির ছাদটা বুঝতে পাচ্ছি টালির চাল। তখন একটি ছাত্র জিজ্ঞেস করলেন যে আচ্ছা স্যার, বাড়ির বাইরেটা তো দেখা যাচ্ছে, বাড়ির ভেতরে কটা ঘর আছে, কোথায় রান্নাঘর, বাথরুম, এগুলো তো স্যার দেখা যাচ্ছে না। তখন শিক্ষক মশাই অত্যন্ত খুশি হয়ে বললেন, খুব ভালো বলেছো, তাহলে আমরা শুধুমাত্র এই ছবিটাতে বাড়ির বাইরেটা দেখতে পাচ্ছি, তাহলে আজকে আমরা দেখি তো যে কীভাবে বাড়ির ভেতরটা আমরা আঁকতে পারি। বলে শিক্ষক মশাই একটি সহজ মানচিত্র, বাড়ির একটি সহজ মানচিত্র তাদের শিক্ষার্থীদেরকে দেখতে বললেন। শিক্ষার্থীরা গভীরভাবে এটিকে পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো। শিক্ষক মশাই তাদের নির্দেশ দিলেন কি যে এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ তার একটি তালিকা তৈরি করো। এই তালিকা তারা তৈরি করতে শুরু করলো। এই এতক্ষণ আমরা আলোচনা হলো শিক্ষক এবং শিক্ষার্থীর, এখানে আচরণাঙ্গটা হচ্ছে কি না শিক্ষার্থীদের দ্বারা পর্যবেক্ষণকরণ। এরপরে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত হয়ে গেল। তারা এই ছবি দেখে যে ছবিটা তোমরাও দেখতে পাচ্ছ সেই ছবিটা দেখে তারা সমস্ত যা যা দেখতে পাচ্ছে তারা তালিকা করলো। এবার শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন যে তোমরা তালিকায় কি কি লিখেছো? তারা সমস্ত জিনিসের নাম, বাঁ দিকে চিহ্নগুলো তারা বলল এবং তারা কতগুলো বাক্স দেখতে পাচ্ছে, উপর দিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই সমস্ত তারা দেখেছে। এবার শিক্ষক মশাই বলেন কি যে আরও ভালো করে দেখো তো, আরও অনেক কিছু জিনিস এখানে রয়েছে, তোমরা আরও মন দিয়ে দেখো। তখন তারা আবার ভালোভাবে তারা পর্যবেক্ষণ করতে শুরু করলো। এই জায়গাটাতে লিখবে কি শিক্ষার্থীর চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীকে শিক্ষক উৎসাহ দিচ্ছে কি ছবিটিকে বারবার ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। যতক্ষণ সময় ধরে পর্যবেক্ষণ করবে তত সহজে তারা বিষয় সম্পর্কে তারা ধারণা গঠন করতে পারবে। তারা বারবার অনেকক্ষণ দেখার পর তারা একজন ছাত্র বলল, স্যার এখানে দেখতে পাচ্ছি যে ডান দিকের যে বাক্সটা আছে তলার দিকে, সেখানে কিছু লাইন লাল রং, কিছু লাইন নীল রং, আর একটা লাইন দেখতে পাচ্ছি ওয়াইয়ের মতন, ওটা হচ্ছে কালো রং। মানে বাহ, আরও দেখতে পাচ্ছি ওপরের যে গোলটা সেটা হচ্ছে নীল রং। শিক্ষামশাই বললো আবার ভালো করে দেখো তো যে এই লাল যে দাগগুলো, যে বাক্সগুলো, এগুলো কিসের বাক্স? তখন তারা আবার পর্যবেক্ষণ করে তারা দেখছে। তখন শিক্ষক আবার তাদেরকে বললেন কি যে দেখো তো তোমাদের যে বাঁ দিকে জিনিস এবং চিহ্ন, এই জায়গাটাকে আমরা বলি সূচিপত্র। আমাদের বইতে যেমন সামনে একটা সূচিপত্র থাকে, এটাও হচ্ছে একটা সূচিপত্র। এই সূচিপত্রটা দেখে দেখো তো এই লাল ঘরগুলো কিসের ঘর? তখন তারা আবার মন দিয়ে তারা দেখতে লাগলো যে এই ঘরগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে বাথরুম। তারা আস্তে আস্তে তারা সূচিপত্রের সঙ্গে মিলিয়ে তারা প্রত্যেকটা ঘর কিসের ঘর তারা আস্তে আস্তে চিহ্নিতকরণ করতে শুরু করলো। এই করে নীল লাইনটা যে বারান্দা,
হলুদ যে ফুলের মতন সেটা ফুল বাগান। এইভাবে তারা একে একে সূচিপত্র দেখে দেখে প্রত্যেকটা ঘর তারা চিহ্নিতকরণ করতে শুরু করলো। এইখানে আমরা লিখব কি, শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। এরপর শিক্ষক বললেন কি, আরও একটু উপরের দিকে দেখো। তখন তারা বললেন যে ওপরে 4টে দিক লেখা আছে। এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী প্রশ্ন করল যে স্যার, কেন মানচিত্রের ওপরে এরকম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম লেখা আছে? শিক্ষক মশাই তার উত্তরে বললেন, এই দিকগুলো যদি আমরা সঠিকভাবে না চিনি তাহলে আমরা আমাদের বাড়ির কোন দিকে কোন ঘর আছে, কোন দিকে সিঁড়ি আছে, কোন দিকে বাগান আছে, কোন দিকে পুকুর আছে, সঠিকভাবে আমরা চিহ্নিতকরণ করতে পারবো না। অর্থাৎ আমাদের এই দিকটাকে জানা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে আমরা আচরণাঙ্গ লিখব কি, কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ কেন জাতীয় প্রশ্ন যখন আমরা করি, শ্রেণীকক্ষে শিক্ষকও করতে পারে, শিক্ষার্থীও করতে পারে। এই কেন জাতীয় প্রশ্ন ক্ষেত্রে আমরা আচরণাঙ্গটা রাখি কি, কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ কেন ঘটনাটা ঘটছে। তখন শিক্ষক মশাই তাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে দেখো, উত্তর দিকটা হচ্ছে তোমাদের ওপরের দিক, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তোমাদের হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব এবং বাঁ হাতটা হচ্ছে পশ্চিম। এবার তোমরা এসব মানচিত্রের দিকে তোমরা নিজেরাই এবার দেখে বলো তো যে উত্তর দিকে তোমাদের কি কি ঘর আছে, দক্ষিণ দিকে কি আছে, পূর্ব দিকে কি আছে এবং পশ্চিম দিকে কি আছে। তারা গভীরভাবে আবার পর্যবেক্ষণ করতে শুরু করলো এবং শুরু করে তারা দিক অনুসারে প্রত্যেকটা ঘরের অবস্থান, বাগান বারান্দার অবস্থান শিক্ষক মহাশয়কে বললেন। এখানে আবার চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ। একজন শিক্ষার্থী আবার প্রশ্ন করল, স্যার, কেন বাগানটা হচ্ছে পশ্চিম দিকে আছে? তখন বলছেন, যেহেতু পশ্চিম দিকে আমাদের ঘর আমরা রাখি না, সূর্য অস্ত যায়, তার ফলে খুব গরম হয়, সেই জন্য আমাদের সমস্ত ঘর আমরা পূর্ব দিকে রাখি, কারণ পূর্বের রোদটা হচ্ছে অনেক কম, অনেক অত জোরালো নয়, সেই জন্য পূর্ব দিকের ঘর হচ্ছে খুব ঠান্ডা থাকে। আবার ভালো করে দেখো, আবার একজন শিক্ষার্থী প্রশ্ন করলেন যে স্যার, খাবার ঘর, রান্নাঘর এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে অনেক হাওয়া খেলে, এই ঘরগুলো বড় বড়, এখানে হাওয়া ঢোকার জন্য আমাদের ঘর সাধারণত আমরা রাখি কোন দিকে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে। অর্থাৎ এখানে এই কেন জাতীয় প্রশ্নের ক্ষেত্রে লিখবে কি, কার্যকারণ সম্পর্ক। এবার শিক্ষক মশাই বললেন কি, যে তাহলে আজকে আমরা কি শিখলাম, যে ঘরের ভেতরটা আঁকার জন্য আমরা একটা পদ্ধতি শিখলাম। এটাকে আমরা বলি কি, মানচিত্র আমরা আঁকতে শিখলাম। তাহলে মানচিত্র আঁকার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস আমাদের দরকার না, দেখো। তখন শিক্ষার্থীরা উত্তর দিল, স্যার, মানচিত্রকে আঁকবার জন্য আমাদের সূচিপত্র তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের বাড়িতে কি কি জিনিস আছে সেটাকে আগে তালিকা করে তার জন্য একটা করে চিহ্ন আমাদের ঠিক করতে হবে। চিহ্ন ঠিক করবার পর আমাদের পাতার উপরের দিকে আমাদের 4টে দিককে আমাদেরকে দেখাতে হবে। এরপর আমাদের এই দিক অনুসারে আমাদেরকে চিহ্ন বসিয়ে বসিয়ে আমাদেরকে ঘরের ভেতরটা আমাদের আঁকতে হবে। সঠিকভাবে দিকটা নির্দেশ না করলে আমাদের ঘরের ভেতরে কোন দিকে কোন ঘর আছে, কোথায় বারান্দা আছে আমরা দেখাতে পারবো না। একজন ছাত্র আবার জিজ্ঞেস করলো যে আচ্ছা স্যার, কেন চিহ্ন আমাদের ব্যবহার করতে হয়? সেখানে যদি আমরা লিখি যে কোনটা কোন ঘর, তাহলে কি অসুবিধা হবে? স্যার, শিক্ষক মশাই বললেন কি, যে জায়গাটা খুব ছোট থাকে বলে আমাদের সেখানে লেখা অসুবিধে, সেই জন্য আমরা চিহ্ন ব্যবহার করি। শুধু এখানে আমরা লিখব কার্যকারণ সম্পর্ক। যে তাহলে আজকে আমরা কি শিখলাম না, কিভাবে আমরা আমাদের বিদ্যালয় হোক, আমাদের বাড়ি হোক, আমাদের আশেপাশের হোক, আমরা কিভাবে সহজে মানচিত্র আঁকবো, কিভাবে দিক নির্দেশ করব, কিভাবে চিহ্নের ব্যবহার করব, অর্থাৎ মানচিত্র আঁকার সঠিক নিয়মাবলী তাহলে আজকে আমরা শিখলাম।